আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন একজন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, তাকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবর প্রকাশ হচ্ছে। হঠাৎ করে মতিউরের ছেলে একটি ছাগল কিনেছে কোরবানির জন্য। 15 লক্ষ টাকা ছাগলের দাম, সম্ভবত 12 লক্ষ টাকা দিয়ে কিনেছে। এই ছাগল কেনাকে কেন্দ্র করে এই ছাগল কিনতে গিয়ে রাজস্ব কর্মকর্তা মতিউর যে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন, সেগুলো বের হতে শুরু করেছে, গণমাধ্যমে সেগুলো প্রকাশ হতে শুরু করেছে। থলের বিড়াল বেরিয়ে এসেছে, কেঁচো খুঁড়তে সাপ বের হয়েছে, এই ধরনের কিছু। অর্থাৎ তার যে গোপন আস্তানা, গোপন সম্পদ, অবৈধভাবে বিভিন্ন সম্পদ অর্জন করেছেন হাজার হাজার কোটি টাকার, সেই সম্পদগুলোর খবরাখবর বিভিন্ন গণমাধ্যমে চলে এসেছে। তো বাংলাদেশের আনাচে কানাচে মতিউরকে নিয়ে আলোচনা সমালোচনা, বিভিন্ন ইউটিউবে কথা বলছেন বিভিন্ন জন, বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন। আমাদের বাংলাদেশে এই মতিউর একজন মতিউর নন, লক্ষ লক্ষ মতিউররা আছেন। ঘটনাক্রমে মতিউর এখন ভাইরাল হয়েছেন, কিন্তু লক্ষ লক্ষ মতিউর আছেন, বেনজির আছেন, জামিল হাসান আছেন, এ ধরনের বহুজন আছেন। তো বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর মধ্যে দৈনিক যুগান্তরে একটি খবর আমি দেখলাম, সেখানে তুলে ধরা হয়েছে বিশাল একটি প্রতিবেদন। মতিউর 4বার দুদককে ধামাচাপা দিয়েছে। দুদকে তদন্ত করতে চেয়েছিল, চেপে রেখেছে দুদককে। এর মানে কি? তাহলে দুদকের লোককে এসে ঘুষ খাইয়েছে। 78,000 টাকা বেতনের সরকারি কর্মচারী মতিউর হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক। তার দুই স্ত্রীর, দুই পরিবারের 9টি বিলাসবহুল গাড়ি, মার্সিডিজ, বিএমডব্লিউ, প্রাডো, মিৎসুবিশির উন্নত ব্র্যান্ডের গাড়ি, 9টি গাড়ি রয়েছে। দুই শ্বশুর বাড়িতে বিলাসবহুল বড় বড় বাড়ি রয়েছে। কোনো কোনো মিডিয়াতে দেখি তার মেয়ে কানাডা থাকে, সেখানে ট্রিপ্লেক্স বাড়ি রয়েছে। তো দ্বিতীয় স্ত্রীর বাপের বাড়ি, সেখানে ডুপ্লেক্স বাড়ি রয়েছে। ডজন ডজন বাড়ি, ফ্ল্যাট, শত শত বিঘা জমি, হাজার হাজার কোটি টাকা শ্যালকের নামে, শালিকার নামে, স্ত্রীর চাচাতো ভাইদের নামে, বিভিন্ন আত্মীয় স্বজনের নামে এগুলো রয়েছে। নিজের নামে তেমন কিছু নাই, দুই স্ত্রীর নামে। এবং করোনাকালীন সময়ে খুবই অসহায় সেজে তার দ্বিতীয় স্ত্রী তার কাছ থেকে ব্যাংকের 300 কোটি টাকা নগদায়ন করে নিয়েছে। 300 কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়েছে ছোট স্ত্রী। এগুলো জানার পর বড় স্ত্রী, প্রথম স্ত্রী ক্ষিপ্ত হয়ে সে আরও অনেক সম্পদ নিয়ে নিয়েছে, টাকা পয়সা, বাড়ি, এটা সেটা যা নেওয়ার তা নিয়েছে। উভয় পক্ষে তার 5 সন্তান, তাদের নামে বিভিন্ন জায়গায় দেশের সম্পদ রয়েছে। তাদের চায়নাতে ব্যবসা রয়েছে, দুবাইতে তাদের মার্কেট রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, সেগুলো দেখাশোনার লোক রয়েছে। জানা গেছে খবরে যে শেয়ার মার্কেট কালোবাজারি করে সেখান থেকে হাজার হাজার কোটি টাকা তিনি মেরে দিয়েছেন। বিদেশ থেকে শুল্কমুক্ত বিভিন্ন পণ্য নিয়ে এসে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেছেন। এবং ঘুষের বাণিজ্য তো রয়েছেই, জানেন যে কাস্টমস রিলেটেড রাজস্ব কর্মকর্তা তিনি। তো তিনি যেভাবে এখন তার ছেলে ছাগল কিনতে গিয়ে ধরা পড়েছেন, ছাগল কিনতে গিয়েছে, তারপরে জানা গেছে তার মতিউরের এই অবস্থা। এরপরে মতিউর তার সন্তানকে অস্বীকার করে। তাহলে কি তার যে সন্তান, তাহলে সে কি বাস্টার্ড? সে যে অস্বীকার করতেছে তার সন্তানকে, তাহলে অন্য মানুষ কি ভাববে? ওই ছেলেটা, ওই যুবকটা কি তাহলে বাস্টার্ড? সেটা আরেকটি বিষয়, সেটা নিয়ে পরে কথা বলবো। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই মতিউরের সম্পদ নিয়ে দৈনিক যুগান্তর সহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে বড়ভাবে, অনেক লম্বা ফিরিস্তি দিয়ে। তো তারা এতটাই ক্ষমতাবান যে যখন তখন রাজস্ব বোর্ডের লোকদেরকে, রাজস্ব বোর্ডের উপর খবরদারি করেছে, যখন তখন টাকা ইনকাম করেছে তার মতো করে। তার চেহারা সুরত, ভাবভঙ্গি, কথাবার্তা, এটা মনে হয়েছে সে ব্রুনাইয়ের সুলতানের একজন সন্তান বা তার ভাই, ওই রাজপরিবারের একজন। ব্রুনাইয়ের যে সুলতান হাসান আল বলকিয়া,
তার পিতাও তো সুলতান ছিলেন, তার দাদাও সুলতান ছিলেন, মনে হচ্ছে যে হাসান আল বলকিয়ার তার ছোট ভাই, সেও একজন রাজ পরিবারের সদস্য, অনেক সম্পদ তার রয়েছে। মনে হচ্ছে যেন আবুধাবি যিনি আমির রয়েছেন, যে সুলতান রয়েছেন, তার সেই পরিবারের একজন সন্তান। মনে হচ্ছে যে সৌদি আরবের যে রাজ পরিবার, সেই রাজ পরিবারের সদস্য। এদেশের জনগণের টাকা, এদেশে এই যে ঘুষগুলো খেয়েছে, কালোবাজারি করে যে শেয়ার মার্কেট থেকে ইনকাম করে নিয়েছেন, এগুলো এদেশের সিটিজেনদের টাকা, এদেশের নাগরিকদের টাকা, এদেশের জনগণের টাকা। দেখেন এই যে মতিউর সহ, এই তো মতিউর, বেনজির আর জামিল হাসান, এই দু তিনজন নয়, বাংলাদেশে হাজারো লক্ষ লক্ষ বেনজির, জামিল হাসান আর মতিউর রয়েছে। এই যে তারা অগাধ সম্পদের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, সৌদি ধনকুবের মতন সম্পদের মালিক হয়ে উঠেছেন, এগুলো এদেশের জনগণের টাকা। এতেই প্রমাণিত, এতে বোঝা যাচ্ছে, ইকোনমিক্স যদি রিসার্চ করা যায়, বোঝা যাচ্ছে যে এই সম্পদগুলো যদি জনগণের কাছে থাকতো, বাংলাদেশের মানুষ আর্থিকভাবে বা বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশ দেশের নাগরিকরা আর্থিকভাবে অনেক সচ্ছল থাকতো, একটি ধনী রাষ্ট্রের দিকে চলে যেতে পারত। এদেশের মাথাপিছু আয় অনেক হাই থাকতো জনগণের, যে আমরা পার ক্যাপা যে মাথাপিছু আয়, পার ক্যাপিটা যেটা দেখাচ্ছে মাথাপিছু আয়, এটা তো একটা ছলনা এক ধরনের, আমি মনে করি এটা উপহাসমূলক। তো যথার্থই থাকতো যদি এই যে ঘুষখোররা, বেনজিররা, এই লুটেরা শ্রেণীরা যদি এভাবে লুটপাট করতে না পারতো, বা প্রকৃতপক্ষে জনগণের পার ক্যাপিটা অনেক হাই থাকতো। এখন এই যে আমাদের বাংলাদেশে এই যে নিউজগুলো করতেছে, আমি সেই ১/১১ মেজর মতিনের ভাষায় বলবো, এগুলো চুনোপুটির নিউজ করতেছে। এই চুনোপুটিগুলো, এই রুই কাতলগুলো কাদের আন্ডারে রয়েছে? আপনারা জানেন বাংলাদেশে একটি অবৈধ গভর্নমেন্ট রয়েছে। সেই অবৈধ গভর্নমেন্টের প্রধান হচ্ছে গোপালী, তার পরিবারকে নিয়ে এই মিডিয়াগুলোতে নিউজ হচ্ছে না। তারা কত বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, সুইস ব্যাংকে বা অন্যান্য বিদেশি কোন কোন ব্যাংকে কত টাকা রেখেছে, কিভাবে পাচার করেছে, সামিট গ্রুপের মাধ্যমে কত, বা অন্যান্য কোম্পানির মাধ্যমে কত, বিদেশি বিদেশি বিভিন্ন কোম্পানির কাছ থেকে কত কত ঘুষ খেয়েছে, এসবের বিবরণ কিন্তু 2010 সালে আমার দেশ পত্রিকায় ছোট একটা নিউজ করেছিল। এরপর থেকে অন্যান্য কোনো গণমাধ্যমে কোনো নিউজ দেখি না। যারা রাষ্ট্র পরিচালনার একদম চূড়ান্ত চেয়ারে রয়েছে, যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় আছে, অবৈধ ক্ষমতা প্র্যাকটিস করতেছে, চুনোপুটিদেরকে নিয়ে নিউজ করা হচ্ছে, তাও একটি সিগনালে, যেরকম বেনজিরের ব্যাপারটা একটি সিগন্যাল পে করতেছে, তাকে টিস্যু পেপার হিসেবে ইউজ করেছে, এখন সে ইউজ হয়ে গেছে, এখন নিউজ করতেছে। তো বাংলাদেশে তো হাজারো লক্ষ বেনজির, জামিল হাসান এবং মতিউররা রয়েছে। আমরা আমরা চাই এদেশের মানুষ জেগে উঠুক, আর ঘুমিয়ে না থাকুক। বাংলাদেশকে লুটেপুটে খাচ্ছে এই শ্রেণী, অথচ মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলা হচ্ছে, 1971 সালের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, যে অঙ্গীকার, মুক্তিযুদ্ধ করে কেমন একটি দেশ হবে, সেই দেশের অঙ্গীকার কিন্তু এরকম ছিল না। এরকম বৈষম্য, এরকম লুটেরা শ্রেণীর কাছে বাংলাদেশ থাকবে, এরকম আশা, এরকম আকাঙ্ক্ষা ছিল না একটি নতুন দেশের, একটি স্বাধীন দেশের কাছে দেশ প্রাপ্তি হয়ে এরকম একটি পরিস্থিতির মধ্যে পড়তে হবে, এরকম আশা ওই সময়ের মানুষ, এদেশের দেশপ্রেমিক নাগরিকরা এই আশাটা করে নেয়। সুতরাং আর ঘুমিয়ে থাকা নয়, জেগে উঠতে হবে, প্রতিহত করতে হবে এই সন্ত্রাসী, লুটেরা, ডাকাত শ্রেণীদেরকে। এদেশকে রক্ষা করতে হবে। মহান আল্লাহ আমাদের হেফাজত করুক। আসসালামু আলাইকুম।